নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা এবং সমস্ত বন্ধুবান্ধবরা, তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা, একবার ভেবে দেখো তো, তোমাদের বাড়ির পাশের নদীতে একটা কারখানা বিষাক্ত রাসায়নিক পদার্থ প্রতিনিয়ত ফেলে যাচ্ছে, যার কারণে মাছ মরে ভাসছে এবং সেই জল পান তো দূরের কথা, ব্যবহারের অযোগ্য হচ্ছে। তো তুমি এই পরিস্থিতিতে কিছু করতে পারবে, বা নাকি সরকার কি ওই কারখানাটিকে বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেবে? কি মনে হয়? হ্যাঁ, উত্তরটি অবশ্যই হ্যাঁ, হবে। কারণ একটা শক্তিশালী একটা আইন রয়েছে, তা হচ্ছে পরিবেশ সুরক্ষা আইন, আর তা প্রকাশিত হয়েছিল 1986 খ্রিস্টাব্দে। এই ল বা এই আইনটাকে বলা হয় ভারতের আমব্রেল্লা ল। ওকে, অর্থাৎ ছাতার মতো আইন, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986। মানে এই একটা আইনের দ্বারা পরিবেশ রক্ষার প্রায় সব কিছু এসে যায়। আজকে আমরা এই এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986কে নিয়ে আমরা আলোচনা করব। কি কি ক্ষমতা দেওয়া হয়েছে এখানে, বা এই ক্ষমতা মাধ্যমে নিয়ম ভাঙে যদি কেউ পরিবেশের, তাহলে তার কি শাস্তি হতে পারে, আর অবশ্য এই আইনের কোন কোন উইকনেস বা দুর্বল দিকগুলো রয়েছে তা নিয়েও আমরা আলোচনা করব ধাপে ধাপে। সো আমি মানিক মণ্ডল, তোমাদের সবাইকে আজকের আলোচনা এনটিএ নেট ডব্লিউবি সেটের পেপার 1-এর পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে এই এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986-এ স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানা দরকার, এই আইন হঠাৎ সত্যি কি তৈরি হলো এমনি এমনি, নাকি এর পেছনে আছে দীর্ঘ একটা পথ চলা। 1972 খ্রিস্টাব্দে সুইডেনের স্টকহোম শহরে একটা ঐতিহাসিক সম্মেলন হয়েছিল। জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন একে বলা হয়। বিশ্বের দেশগুলো প্রথমবারের মতো একসাথে এসে বসল। তাদের পরিবেশ রক্ষা শুধু একটা দেশের যে দায়িত্ব নয়, তারা এটাই উপলব্ধি করেছিল এটা সারা পৃথিবীর সমস্যা। ভারতও সেই সম্মেলনে প্রতিশ্রুতি দিল যে মানব পরিবেশ উন্নয়নে যথাযথ পদক্ষেপ তারাও নেবে। কিন্তু প্রতিশ্রুতি দেওয়া আর এই আইন বানানো তো এক কথা নয়। তাহলে 14 বছর লেগে গেল কেন? বড় কারণ তার 1984 সালের ভোপাল গ্যাস দুর্ঘটনা। ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে বিষাক্ত গ্যাস বেরিয়ে হাজার হাজার মানুষ মারা গেল। এই ভয়াবহ ঘটনার পর সরকার বুঝেছিল একটা শক্তিশালী সমন্বিত পরিবেশ আইন অবশ্যই দরকার। তাই 1986 সালে তৈরি হলো এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাকশন, আর তা হলো 1986-এর আজকের এই আমাদের আলোচ্য বিষয়। এবারে এই ইপিএ 1986 পরিবেশ সুরক্ষা আইন, এই আইনটাকে যদি আমরা একটা মন্দিরের সাথে তুলনা করি, মন্দিরের মাথায় আছে একদম চূড়াই দেখতে পাচ্ছ এই টার্গেট, আর সেই ছাদ, এই যে পুরো ছাদটাকে ধরে আছে মেন 4টি স্তম্ভ, 1টি 2টি 3টি 4টি। তো যদিও 4টি, কিন্তু এগুলোকে এরকম করে দেখো, একটা স্তম্ভ অর্থাৎ 3টা আইন। প্রথম স্তম্ভ বা প্রথম যে ভিত্তি তা হলো ধারা বা আর্টিকেল 253। এটা বলেছে ভারতের সংসদ আন্তর্জাতিক চুক্তি কার্যকর করার জন্য যে কোনো আইন বানাতে পারবে। স্টকহোম সম্মেলনে ভারত যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পালন করতেই এই ক্ষমতা ব্যবহার করা হয়েছে। এবার আসবো আর্টিকেল 48-এ। এই আর্টিকেলে বলা হয়েছে রাষ্ট্রের কর্তব্য হলো পরিবেশ, বন ও
ও বন্যপ্রাণী রক্ষা ও উন্নত করা। মানে পরিবেশ রক্ষা করা সরকারের একটি মৌলিক দায়িত্ব। এবং আর্টিকেল 51A এটা বলছে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা প্রতিটি নাগরিকের মৌলিক কর্তব্য। তাহলে বুঝতে পেরেছ, সরকারের দায়িত্ব এবং নাগরিকের অবশ্য কর্তব্য, দুই দিক থেকেই সংবিধান পরিবেশ রক্ষার কথা কিন্তু বলছে। এবারে জানা যাক এই আইনটা কতটুকু এলাকা এবং কতটুকু বিষয়কে কভার করছে। প্রথম যদি দেখা যায়, এই আইন সমগ্র ভারতে প্রযোজ্য, এমনকি জম্মু ও কাশ্মীর রাজ্যেও স্পষ্টভাবে প্রযোজ্য বলা হয়েছে, মানে দেশের কোনো কোনায় বাদ যাবে না। এই আইনটা দেশের বিভিন্ন প্রান্তের নির্দিষ্ট পরিবেশগত সমস্যা মোকাবিলার জন্যেই তৈরি। এটা নির্ধারিত মানের বেশি পরিবেশ দূষক নির্গমন বা নিঃসরণকে নিষিদ্ধ করছে। তো সহজ ভাষায় যদি বলতে যাই, যদি কোনো কারখানা এই আইনে নির্ধারিত সীমার বেশি দূষণ করে, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। সে কারখানা কোথায় অবস্থিত, ভারতবর্ষের যে কোনো কোনায় হলেই চলবে। তো তোমাদের এলাকায় যদি কোনো পাথর কাটার কারখানা বা ইট ভাটা অতিরিক্ত ধুলো ছড়ায়, তাহলে এই আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। বুঝেছ? চলে আসি এবার আসি এই আইনে কেন্দ্রীয় সরকারকে 4টি শক্তিশালী রেগুলেশন বা নিয়ন্ত্রণের অস্ত্র দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে পরিকল্পনা। সরকার দেশব্যাপী দূষণ প্রতিরোধ ও হ্রাস করার কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে। শুধু আইন নয়, কর্ম পরিকল্পনাও তারা তৈরি করতে পারবে। দ্বিতীয় অস্ত্র অর্থাৎ মান নির্ণয়। পরিবেশের সার্বিক গুণমানের জন্য কঠোর মান ঠিক করা যাবে, যেমন বায়ুতে কত মাইক্রোগ্রাম ধুলো থাকতে পারবে, নদীর জলে কতটুকু দূষণ সহনীয়, এইসব। তৃতীয়, নির্গমন সীমা বা এমিশন লিমিট। বিভিন্ন উৎস থেকে, সেটা কারখানা হোক, যানবাহন হোক, বিদ্যুৎ কেন্দ্র হোক, কতটুকু দূষক বের হতে পারবে তার সুনির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হবে। চতুর্থ রেগুলেশন ছিল কর্মকর্তা নিয়োগ। সরকার বিশেষ কর্মকর্তা নিয়োগ করতে পারবে যারা এই আইন বাস্তবায়নে দায়িত্ব পালন করবেন। তাহলে মনে রাখা হলো, এই 4টি রেগুলেশন মিলিয়েই পরিবেশ রক্ষার পুরো ব্যবস্থাপনাটাকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবারে নিয়ম তো বানালো হবে না, সেটা মানানোর ক্ষমতাও থাকতে হবে। এই আইনে সরকারকে 3টি শক্তিশালী প্রয়োগের হাতিয়ারও দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে এলাকা নিয়ন্ত্রণ। যেখানে নির্দিষ্ট ধরনের শিল্প, কার্যক্রম বা প্রক্রিয়া চলবে না, সেই এলাকাকে নিষিদ্ধ করা যাবে। যেমন ধরো, পাহাড়ি এলাকায় ভারী শিল্প কারখানা নিষিদ্ধ। নদীর ধারে কিছু দূরত্বের মধ্যে ট্যানারি বিজনেস বন্ধ করতে হবে। তো এগুলো তো নিষেধাজ্ঞা জারি করতেই হবে। দ্বিতীয়, বন্ধের নির্দেশ দিতে হবে। যে কোনো শিল্প বা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ কোথায় থাকবে, নিষিদ্ধ বা নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া যাবে কোথায়। এটা অত্যন্ত শক্তিশালী একটা মানে রেগুলেশন বলা যেতে পারে বা এনফোর্সমেন্ট বলা যেতে পারে। কোনো শুনানি ছাড়াই জরুরি পরিস্থিতিতে কারখানা বন্ধ করাও যাবে। অর্থাৎ জরুরি সূত্রে যদি বলা হয় যে না, লঙ্ঘন করছো তোরা, কারখানা বন্ধ করতে হবে, কিচ্ছু করার নেই। তারপরে তৃতীয়, পরিবেশকে পরিষেবা যেগুলো দেওয়া হয়, পরিবেশকে বলছি মানুষকে, সেই পরিষেবা কিছু কিছু ক্ষেত্রে বন্ধ করতে হবে প্রয়োজনে, পরিবেশকে রক্ষার ক্ষেত্রে। যেমন বিদ্যুৎ, জল সরবরাহ বা অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ বা নিয়ন্ত্রণের নির্দেশ দিতে পারবে এই আইন। ভাবো একটু, কোনো কারখানা নদীতে বীজ ঢালছে, তো সরকার চাইলে সঙ্গে সঙ্গে ওই কারখানার বিদ্যুৎ কেটে দিতে পারে। এটাই তার আইনগত শক্তি। এইটা সরকারের এই বিশেষ করে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টে কিন্তু রয়েছে। যেমন করে বললাম যে আইন থাকলেই তো হবে না, সেটা ঠিকমতো মানা হচ্ছে কি না তার নিয়মিত পরীক্ষা করতে হবে। আর এই আইনে 3টি ধাপে পরিদর্শনের বা সেফগার্ড বা ইন্সপেকশনের কথা বলা হয়েছে। প্রথমে হয়েছে প্রবেশের অধিকার, রাইট অফ এন্ট্রি।
সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিরা প্রয়োজনীয় সহায়তা নিয়ে যে কোনো স্থানে প্রবেশের নিরঙ্কুশ অধিকার রাখেন। কারখানা মালিক চাইলেও তাদের আটকাতে পারবে না। দ্বিতীয় হচ্ছে ইন্সপেক্ট কমপ্লিয়েন্স, নিয়ম পালনের পরিদর্শন। সরকারি আদেশ, বিজ্ঞপ্তি এবং বিপজ্জনক পদার্থের সুরক্ষা ব্যবস্থা মেনে চলা হচ্ছে কিনা তা পরীক্ষা করা হবে। তৃতীয় সিজ এভিডেন্স, প্রমাণ বাজেয়াপ্ত করা। অপরাধের প্রমাণ থাকলে সেটা যে কোনো যন্ত্রপাতি, শিল্প কারখানার সরঞ্জাম, রেকর্ড বা খাতা সেটা পরীক্ষা করে বাজেয়াপ্ত করার অধিকার তাদেরও আছে। তো এটা শুনলে মনে হয় আইনটা সত্যিই খুব কঠোর, তাই না? কিন্তু মনে রাখো, পরিবেশ নষ্ট হলে সেটা ঠিক করতে বহু বছর লাগে বা ঠিকই করা যায় না। তাই কঠোরতা অবশ্যই প্রয়োজন। এরপরে চলে আসবো, এই আইনে শুধু নিয়ম নয়, কিছু বৈজ্ঞানিক পরীক্ষা একটা পুরো কাঠামো তৈরিতে সাহায্য করেছে। কারণ দূষণের প্রমাণ শুধু চোখে দেখা যায় না, তার জন্য বৈজ্ঞানিক পরীক্ষাটাও দরকার। তাই জন্য এনভায়রনমেন্টাল ল্যাবরেটরিজ, কেন্দ্রীয় পরিবেশ গবেষণাগার, কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরকারি পরিবেশ গবেষণাগার হিসেবে স্থাপন বা স্বীকৃতি দেয়। এই ল্যাবগুলো সংগৃহীত নমুনাকে পরীক্ষা করে থাকে। এছাড়া গভর্নমেন্ট অ্যানালিটিক্স অর্থাৎ সরকারি বিশ্লেষক, এই সমস্ত স্বীকৃত ল্যাবে পাঠানো বায়ু, জল, মাটি বা অন্যান্য পদার্থের বৈজ্ঞানিক বিশ্লেষণ জন্য বিশেষজ্ঞ বা কর্মকর্তারা নিযুক্ত থাকবেন। তো কোনো কারখানার পাশে নদীতে হঠাৎ মাছ মরে যাচ্ছে, যেটা তোমাদের বলছিলাম প্রথমে, তো সরকারি দল সেখানে এসে জলের নমুনা নেবে। সরকারি বিশ্লেষক সেই নমুনা পরীক্ষা করে বলবেন কোন রাসায়নিক পাওয়া গেছে। সেই বৈজ্ঞানিক রিপোর্টের ভিত্তিতে আদালতে মামলা রুজু হবে। বিজ্ঞান আর আইন দুটো মিলিয়েই পরিবেশকে রক্ষা করা সম্ভব। এবার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আচ্ছা এই আইন যদি লোকে ভাঙে, এই আইন ভাঙলে দায়ীটা কে? তো দুটো আলাদা আলাদা পদ দেখানো হয়েছে। একটা হচ্ছে দ্য অফেন্সেস বাই কোম্পানিজ, অর্থাৎ কোম্পানির দ্বারা অপরাধ। কোনো কারখানা বা ব্যবসা আইন ভাঙলে দোষীটাকে, যিনি সেই কোম্পানির সরাসরি দায়িত্ব ছিলেন, যেমন ম্যানেজিং ডাইরেক্টর বা ম্যানেজার, তাকেই দোষী ধরা হবে। যদি না সে প্রমাণ করতে পারে যে সে কিছু জানতো না বা ঘটনা এড়ানো সম্ভব ছিল না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি জানতাম না বললেই পার পাওয়া যাবে না, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকেই জবাব দিতে হবে। এবারে অফেন্সেস বাই গভর্নমেন্ট বা গভর্নমেন্ট ডিপার্টমেন্টস, সরকারি বিভাগের দ্বারা অপরাধ। কোনো সরকারি দপ্তর যদি পরিবেশ আইন লঙ্ঘন করে, তাহলে সেই বিভাগের প্রধান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, দোষী সাব্যস্ত হবেন। অন্য কর্মকর্তারাও ব্যক্তিভাবে দোষী প্রমাণ হলে শাস্তি পাবেন। মানে সরকারি হলেই যে ছাড় হবে তা নয়, কিন্তু এটাই এই আইনের বিশেষ বৈশিষ্ট্য। এবার দেখি আইন ভাঙলে কি শাস্তি হয়। তিনটি বড় শাস্তি এখানে দেখানো হয়েছে। প্রথমটি দেখো, 5 বছর কারাদণ্ড, নিয়ম না মানলে বা আইনের বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। শুধু জরিমানা নয়, জেলও হতে পারে। এবারে 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা, 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অথবা কারাদণ্ড ও জরিমানা উভয়ই একসাথে হতে পারে। এবং লঙ্ঘন যদি চলতে থাকে তাহলে প্রতিদিনের জন্য অতিরিক্ত 5,000 টাকা জরিমানা যোগও হতে পারে। এবারে 60 দিন আদালতে অভিযোগের নিয়ম। সাধারণ নাগরিক চাইলে পরিবেশ লঙ্ঘনের বিরুদ্ধে আদালতে যেতে পারবেন, কিন্তু সেজন্য আগেই সরকারকে 60 দিনের নোটিশ দিতে হবে। এই 60 দিনে সরকার নিজে ব্যবস্থা না নিলে তারপর নাগরিক
আদালতে যেতে পারবে না। তাহলে তোমরা মনে রেখো, নাগরিক হিসাবে তোমাদেরও পরিবেশ রক্ষার জন্য আদালতে যাওয়ার অধিকার রয়েছে। এবারে যে কোনো আইনেরই ভালো ও মন্দ দুটো দিক থাকে। তো এই এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986 একটা শক্তিশালী আইন, কিন্তু সমালোচকরা এই আইনের তিনটি বড় দুর্বলতার কথাও বলেছেন। যেমন প্রথম হচ্ছে কমপ্লিট সেন্ট্রালাইজেশন, অর্থাৎ সম্পূর্ণ কেন্দ্রীকরণ। এই আইনে প্রায় সব ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে, রাজ্য সরকারের কোনো উল্লেখযোগ্য ভূমিকা নেই। এতে দুটো সমস্যা: কেন্দ্র দূরে থাকায় স্থানীয় সমস্যায় দ্রুত সাড়া দেওয়া কঠিন, এবং এই একচেটিয়া ক্ষমতার অপব্যবহারের ঝুঁকিও থাকে। দ্বিতীয়, নো পাবলিক পার্টিসিপেশন, জনসাধারণের অংশগ্রহণের অভাব। এই আইনে সাধারণ নাগরিক বা স্থানীয় সম্প্রদায়কে সরাসরি পরিবেশ রক্ষায় যুক্ত করার কোনো কার্যকর ব্যবস্থা নেই। পরিবেশ শুধু সরকারের বিষয় নয়, কিন্তু আইনটা সেভাবেই তৈরি। তৃতীয়, অসম্পূর্ণ আওতা বা ইনকমপ্লিট কভারেজ। 1986 খ্রিস্টাব্দের আইন 2025 সালের সমস্যা পুরোপুরি সামলাতে পারেনি। আজকে আমরা 2026-এ শব্দ দূষণ, অতিরিক্ত যানজটের দূষণ, তেজস্ক্রিয় বিকিরণ, এগুলো এই আইনে সঠিকভাবে আসেইনি। তো পরীক্ষায় এই সমালোচনামূলক বিশ্লেষণ অ্যাকচুয়ালি অত্যন্ত একটা প্রশ্ন করে তুলেছে আমাদের সামনে। এবারে আসবো এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, এই ইপিএ তৈরি হওয়ার পর দেখা গেল আইন তো আছে, কিন্তু মামলা নিষ্পত্তির জন্য বিশেষ আদালত কিন্তু নেই। সাধারণ আদালতে পরিবেশ মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছিল না। তাই প্রথমে 1997 এই 1997 সালে তৈরি হলো NEAA, ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাপেলেট অথরিটি, জাতীয় পরিবেশ আপিল কর্তৃপক্ষ। জাতীয় পরিবেশ আপিল কর্তৃপক্ষ এটা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টের অধীনে নিয়ন্ত্রিত শিল্প এলাকা সংক্রান্ত আপিল শোনার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু জটিল মামলার ক্ষেত্রে এটা অপ্রতুল প্রমাণিত হয়েছে। তাই 2010 সালে এলো বড় পদক্ষেপ, NGT, ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল। ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল, জাতীয় পরিবেশ আদালত। এটি শুধু এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট নয়, 7টি ভিন্ন পরিবেশ আইনের অধীনে পরিবেশ সুরক্ষা সংক্রান্ত দেওয়ানি মামলার কার্যকর ও দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিষ্ঠিত একটি বডি। সো এনজিটির বিশেষত্ব ছিল এখানে বিচারক এবং পরিবেশ বিশেষজ্ঞ দুজনে মিলে মামলার সিদ্ধান্ত নেবেন। কারণ পরিবেশ মামলায় শুধু আইন জানলেই হয় না, বিজ্ঞানও বুঝতে হয়। এই এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 মূল আইনটা একটা কাঠামো দিয়েছিল, কিন্তু বিভিন্ন নির্দিষ্ট পরিবেশ সমস্যার জন্য এই আইনের আওতায় আলাদা আলাদা বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি করা হয়েছে। এর মধ্যে দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কি ছিল? প্রথমটা ছিল CRZ, কোস্টাল রেগুলেশন জোন, অর্থাৎ উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চল। 1991 এবং 2018 সালে জারি হওয়া এই বিজ্ঞপ্তি ভারতের ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলে শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করে, যাতে সামুদ্রিক বাস্তুতন্ত্র কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। সমুদ্র সৈকতের কাছে হোটেল বানাতে বা বালি খুঁড়তে হলে অবশ্যই কোস্টাল রেগুলেশন জোন নিয়ম মানতে হবে। এছাড়া EIA, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, পরিবেশগত প্রভাব মূল্যায়ন, বড় উন্নয়নমূলক প্রকল্প যেমন ধরো বিমানবন্দর, বাঁধ, কারখানা, খনি,
এই সব কিছু শুরু করার অনুমতি পাওয়ার আগে সেই প্রকল্পটা পরিবেশে কী প্রভাব ফেলবে তার বাধ্যতামূলক মূল্যায়ন করাটা প্রয়োজন। তো এই এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা ক্ষতি হওয়ার আগেই থামানোর একটা ব্যবস্থা। আগে করো, ক্ষমা পরে চেয়েও, এই নীতি নয়, বরং আগেই ভাবতে হবে। এটাই হচ্ছে এই আইনের মূলনীতি। ভারতে পরিবেশ আইন শুধু দেশের মধ্যে নয়, আন্তর্জাতিক চুক্তির সাথেও সামঞ্জস্য। তাই দুটো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংযোগ এখানে কিন্তু রয়েছে। প্রথম হচ্ছে বায়ুমণ্ডল সংক্রান্ত মন্ট্রিয়াল প্রোটোকল, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি 1987 খ্রিস্টাব্দে। এই চুক্তি ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ পর্যায়ক্রমে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে। তোমরা জানো ওজোন স্তর কি? আসলে এটা পৃথিবীকে সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা করে। এসি, ফ্রিজ থেকে নির্গত ক্লোরোফ্লুরোকার্বন এই স্তর নষ্ট করছিল। তাই মন্ট্রিয়াল প্রোটোকল বলল এই গ্যাসগুলোকে কমাতে হবে, বন্ধ করতে হবে, আর তাহলেই এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট এর আওতায় ভারত এটা পালন করতে পারবে। এরপরে আসবো বিপজ্জনক বর্জ্য ও রাসায়নিক সংক্রান্ত 3টা চুক্তি। প্রথম ছিল ব্যাসেল কনভেনশন 1989 সালে, বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণ। দ্বিতীয় ছিল রটারডাম কনভেনশন 1998-এ, বিপজ্জনক রাসায়নিক আমদানি রপ্তানিতে সম্মতির নিয়ম থাকা দরকার। তৃতীয় স্টকহোম কনভেনশন, এখানে বলা ছিল দীর্ঘস্থায়ী জৈব দূষক পিওপিস নির্মূল করতে হবে। আচ্ছা, এগুলো কি জানা দরকার? কারণ হ্যাঁ, জানা দরকার, কারণ পরিবেশ দূষণ দেশের সীমানা মানেটা কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারি নয়। তাই আন্তর্জাতিক সহযোগিতা কিন্তু অপরিহার্য এইরকম একটা সমস্যা থেকে যদি মুক্তি পেতে হয়। এবারে আমরা শেষ পর্যায়ে এসে গেছি। এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986 ভারতের পরিবেশ আইনে একটা বিপ্লব এনেছে। এর আগে পরিবেশ সুরক্ষার জন্য বিভিন্ন আলাদা আলাদা আইন ছিল, যেমন জল দূষণ আইন, বায়ু দূষণ আইন, কিন্তু সেগুলো একে অপরের সাথে সমন্বিত হচ্ছিল না। কিন্তু এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট একটি ছাতার মতো এসে সব কিছুকে এক জায়গায় আনলো। এই আইনের সাফল্যের যদি 3টি বড় দিক দেখো, কেন্দ্রীয় সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ায় শক্তিশালী ক্ষমতা দেওয়া হয়েছে, বৈজ্ঞানিক পরীক্ষা কাঠামো তৈরি হয়েছে, এবং সর্বোপরি আন্তর্জাতিক চুক্তিগুলোকে দেশের আইনে রূপান্তরিত করার পথ খুলে দিয়েছে। তো তবে মনে রেখো, সেরা আইনও তখনই কাজে আসে যখন সেটা সঠিকভাবে কার্যকর করা হয়। সেটা এনজিটি হোক বা ইআইএ, এই দুটোকেই বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু আসল পরিবেশ রক্ষা তখনই হবে যখন প্রতিটা নাগরিক, তোমরা, আমরা সবাই সচেতন থাকব। তাই তোমাদের কাছে শেষ প্রশ্নের মাধ্যমে আজকের আলোচনাটা শেষ করব। তোমরা এলাকায় কোনো পরিবেশ সমস্যা যদি আছে, তাহলে সেটা কি, বা যদি থাকে, আজকে এই ভিডিওটির কমেন্টে তোমরা অবশ্যই জানাবে, এবং তোমরা তার জন্য কি পদক্ষেপ নিচ্ছ সেটাও জানাবে।